This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মহাকাশে হ্যান্ডশেক করছে ইসরো, মহাশূন্যে স্পেস স্টেশন তৈরির পথে এগোচ্ছে ভারত, সমুদ্রে গর্জন করছে ভারতীয় সেনা। আর দেখুন বাংলাদেশের অবস্থা, প্রত্যেক দিন চোরের মতন সীমান্ত পার করে ঢোকার চেষ্টা করছে অনুপ্রবেশকারীরা। ছবিটা দেখুন একবার, চমকে যাবেন দেখলে। দেখুন, এই হচ্ছে মালদার সুখদেবপুর সীমান্ত, যেখানে বিজিবি উস্কানি দিচ্ছে এবং অনুপ্রবেশকারীদের ঢুকতে সাহায্য করছে ভারতে। কিন্তু ওরা ভুলে যাচ্ছে, বিজিবি ভুলে যাচ্ছে ভারতকে পাহারা দিচ্ছে বিএসএফ, বিজিবি ভুলে যাচ্ছে বাংলাকে পাহারা দিচ্ছে বাংলার মেয়েরা। যে মেয়েরা শুধু মহিলারা, গ্রামবাসীরা, তারাই হাতে বঁটি নিয়ে, দা নিয়ে পাহারা দিচ্ছে তাদের এলাকা, তাদের জমি। তারপর রয়েছে বিএসএফ। তাদের টোপকে কিভাবে বাংলাদেশে দুষ্কৃতীরা পারবে আমাদের দেশে ঢোকার, ভারতে ঢোকার চেষ্টা করছে তারা। সেই দেশের সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই তাদের ওপরে, মৌলবাদীরা বাংলাদেশটাকে চালাচ্ছে। আর তাই বাংলাদেশি দুষ্কৃতীরাও ভাবছে ভারতে ঢোকা বোধহয় খুব সহজ। সেটা যে আদৌ নয়, আজ সেটাই ভারতীয় গ্রামবাসীরা, মালদার মেয়েরা, মালদার মানুষ বুঝিয়ে দিয়েছেন। তারা অনুপ্রবেশ রুখে দিয়েছেন। আসলে বাংলাদেশের বদমাইশি কিছুতেই যেন থামছে না। জঙ্গি থেকে আমজনতা, সীমান্ত অনুপ্রবেশের চেষ্টা চলছেই। ঢাকার ঠুঁটো সরকারের বদান্যতায় গত কয়েক মাস ধরে ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনার ছবিও বারবার ধরা পড়েছে। শনিবার সেই সীমান্তে তুমুল টেনশন। ওপার থেকে এপারে অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশি দুষ্কৃতীদের। শনিবার মালদার সুখদেবপুরের সীমান্তে চরম উত্তেজনা। জানা গেছে মালদার সুখদেবপুরে ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় 1.5 কিলোমিটার কাঁটা তার নেই। এলাকাবাসীদের দাবি, শুক্রবার রাত থেকে সীমান্তে তাণ্ডব চালাচ্ছিল দুষ্কৃতীরা। অনুপ্রবেশের চেষ্টা হয়, তবে রুখে দাঁড়ান গ্রামবাসীরাও। বাংলাদেশিদের তাড়া করলে পাল্টা ইট বৃষ্টি চলে। প্রথমে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে বিএসএফ। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে শেষে কাঁদানে গ্যাসের শেল ফাটায় সীমান্তরক্ষী বাহিনী। বিজেপির বিরুদ্ধে অভিযোগ, বহু বাংলাদেশিকে বিশেষ করে দুষ্কৃতীদের এপারে প্রবেশ করানোর এবং তারা নিয়মিতভাবে লুটপাট চালাতে থাকে বলে অভিযোগ। বাধ্য হয়ে গ্রামবাসীরাই প্রতিরোধ করতে নামে। সীমান্তে অনুপ্রবেশের এমন ছবি দেখে বিশেষজ্ঞরা বলছেন, মালদা এবং মুর্শিদাবাদ, এইদিকে আর আমাদের উত্তর 24 পরগনা, এই 3টে জেলার উপরে আমাদের আরো বেশি সার্ভিলেন্স, আরো বেশি ফোর্স ডিপ্লয়মেন্ট হওয়া দরকার। গত বছর বাংলাদেশে অশান্তি শুরু হতেই সীমান্তে বাড়তি নজর দিয়েছে বিএসএফ। শুক্রবার কলকাতা বৈঠক করেন বিএসএফ এর এডিজি। সেখানে পূর্বাঞ্চলীয় কমান্ডের 6টি ফ্রন্টিয়ারের আইজিদের স্পষ্ট নির্দেশ, অনুপ্রবেশ আটকাতে হবে, কোনো রকম উস্কানিতে পা নয়, মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির মোকাবিলা। এক কথায় সীমান্তকে নিশ্চিদ্র করতে বলেছেন বিএসএফ এর এডিজি। সেক্ষেত্রে অনুপ্রবেশের সময় সশস্ত্র হামলা হলে জওয়ানদের পাল্টা গুলি চালানোর নির্দেশ। শুভতোষ ও সায়ন্তর রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, যুদ্ধক্ষেত্রে ভারতীয়দের মৃত্যুতে দিল্লি উদ্বিগ্ন। তার কারণ ভারতীয়দের জীবনের দাম রয়েছে, সেটা যে শুধু কথার কথা নয়, সেটা দেখিয়ে দিয়েছে মেট্রো পরিষেবা। একটানা 13 কিলোমিটার রাস্তায় টানা ছুটেছে মেট্রো, মাঝে কোনো স্টপেজ ছিল না। তার কারণ সেই মেট্রোয় ছিল হৃদযন্ত্র, যা সময়ের মধ্যে প্রতিস্থাপন করতেই হতো। গ্রিন করিডোর করে সেই অসম্ভবকেই সম্ভব করেছে মেট্রো। দেখুন, মেট্রো পরিষেবা যাতায়াতের গতি বাড়ায়, সময় বাঁচায়, আবার সেই মেট্রো প্রাণও বাঁচায়, যেটা করে দেখালো হায়দ্রাবাদ মেট্রো রেল। অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে সময় বাঁচাতে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালের মধ্যে হামেশাই গ্রিন করিডোর তৈরি করা হয়। গ্রিন করিডোর দিয়ে অঙ্গ পৌঁছে দেয় অ্যাম্বুলেন্স। এবার সেই মাধ্যম হলো হায়দ্রাবাদ মেট্রো। শুক্রবার রাতে হায়দ্রাবাদ মেট্রোয় চড়ে হৃদযন্ত্র নিয়ে ছুটলেন চিকিৎসকরা। জানা গিয়েছে হায়দ্রাবাদে ক্লিনিক্যালস গ্লোবাল হাসপাতালে ভর্তি রয়েছেন এক রোগী। তার হৃদযন্ত্র প্রতিস্থাপনের প্রয়োজন ছিল। শুক্রবার সন্ধে এলবি নগরের কামিনেনি হাসপাতালের ডোনারের খোঁজ পান চিকিৎসকরা। যত দ্রুত সম্ভব এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে হৃদযন্ত্র পৌঁছানো দরকার ছিল, কিন্তু
দুই হাসপাতালের মধ্যে দূরত্ব 13 কিলোমিটার। অফিস টাইমে সড়ক পথে গেলে যানজটে পড়তে হতো। রাস্তায় সময় নষ্ট হলে অস্ত্রোপচার নিয়ে সংশয় তৈরি হতে পারত। তাহলে উপায়? কম সময়ের মধ্যে হৃদযন্ত্র হাসপাতালে পৌঁছে দিতে হায়দ্রাবাদ মেট্রোকেই বেছে নেন চিকিৎসকরা। গ্রিন করিডোর তৈরি করেন মেট্রো কর্তৃপক্ষ। নির্দিষ্ট বক্সে হৃদযন্ত্র নিয়ে মেট্রোয় ওঠেন চিকিৎসকরা। সঙ্গে ছিলেন মেট্রো ও হাসপাতালের আধিকারিকেরা। দুই হাসপাতালের মাঝের 13 কিলোমিটার পথে 13টি স্টেশনে একবারও থামেনি মেট্রো রেল। 13 মিনিটে গন্তব্যে পৌঁছে মেট্রো স্টেশন থেকে গ্রিন করিডোর করেই হৃদযন্ত্র সহ চিকিৎসকদের অ্যাম্বুলেন্স পর্যন্ত পৌঁছে দেন মেট্রো কর্তৃপক্ষ ও নিরাপত্তা কর্মীরা। সেখান থেকে নির্দিষ্ট সময়ের মধ্যেই হাসপাতালে পৌঁছয় চিকিৎসকদের টিম। সূত্রের খবর, সেখানেই শুক্রবার রাত 9:30টায় হার্ট প্রতিস্থাপন হয়। একই সঙ্গে নজির গড়ে হায়দ্রাবাদ মেট্রো রেলও। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আজকের সবথেকে বড় খবরই ছিল শিয়ালদা কোর্টে তিলোত্তম ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। কি সাজা হবে তার? রায় ঘোষণা আগামী সোমবার। বিচারের প্রথম সিঁড়ি পার করেছেন। প্রতিক্রিয়া তিলোত্তমার মা বাবার। 162 দিনের লড়াই, বিশ্বজোড়া প্রতিবাদ, সুবিচারের দাবিতে স্বতঃস্ফূর্ত আন্দোলন। এতটা পথ পেরিয়ে আসার পরে তিলোত্তমার ধর্ষণ খুনে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদা আদালত। সোমবার সাজা ঘোষণা করবেন বিচারক। শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাসের এজলাসে এদিন শুনানির দিকে তাকিয়েছিল গোটা দেশ। বেলা 2:30 নাগাদ সঞ্জয়কে তোলা হয় এজলাসে। বিচারক অনির্বাণ দাস বলেন, আপনার বিরুদ্ধে অভিযোগ ভোরের দিকে হাসপাতালে ঢুকে অন ডিউটি ডাক্তারকে আক্রমণ করেন, গলা এবং মুখ চেপে ধরেন, যৌন নির্যাতন চালান তার উপরে। তার জেরেই মৃত্যু হয় নির্যাতিতার। ভারতীয় ন্যায় সংহিতার 64, 66 এবং 103-এর 1 ধারায় আপনার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। আপনার বিরুদ্ধে যা প্রমাণ রয়েছে তাতে 10 বছরের নিচে সাজা হবে না, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। বিএনএস-এর 64 ধারায় 25 বছর বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আপনি যেভাবে মেরেছেন তার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন 10 বছরের কারাদণ্ড। শিয়ালদা কোর্টের যিনি বিচারক, তিনি যে আলোকপাত করেছেন এই বিচার ব্যবস্থার উপরে আমাদের যে বিশ্বাস সেটাকে উনি রেখেছেন, এবং যাতে দ্বিতীয় সিঁড়িতে আমরা উঠতে পারি বিচার ব্যবস্থার, সেই ব্যবস্থা উনি আশা করি সোমবার দিন সেই জাজমেন্টের মধ্যে রাখবেন। প্রকৃত অপরাধীরা এখনো সামনে আসেনি। ভাই যখন ধরা পড়েছিল তখন কি মনে হয়েছিল যে এইরকম শাস্তি ঘোষণা হতে পারে বা ভাই দোষী বা এরকম মনে হয়েছে? তখন মনে হয়নি, কিন্তু এখন প্রমাণগুলো তো পাওয়া যাচ্ছে, কি বলবো, কিছু বলার নেই। আইন যা দেবে বলবে তাই মেনে নেব। তিলোত্তমার ধর্ষণ খুনের ঘটনায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে যে 3টি ধারার কথা বিচারক উল্লেখ করেছেন তার মধ্যে ভারতীয় ন্যায় সংহিতার 64 নম্বর ধারায় ধর্ষণ, 66 নম্বর ধারায় ধর্ষণ করতে গিয়ে খুন এবং 103-এর 1 নম্বর ধারায় খুনের ধারা দেওয়া হয়েছে। এদিন আদালতে সঞ্জয় রায় দাবি করেন তাকে ফাঁসানো হয়েছে। সঞ্জয় যুক্তি দেয় তার গলায় রুদ্রাক্ষের মালা ছিল, ধস্তাধস্তি হলে তো সেটা ছিঁড়ে যাওয়ার কথা, কিন্তু সেটা পাওয়া গেল না কেন? সঞ্জয় বলতে থাকে, আমি গরিব, এই কাজ করিনি, যারা করেছে তাদের ধরুন। মিডিয়াও এই কথা বলছে, সবাই বলছে, একজন আইপিএসও বলেছেন, তাহলে আমাকে ধরছেন কেন? বিচারক জানিয়ে দেন, আমার যা মনে হয়েছে দোষী আপনি, তাও সোমবার বেলা 12:30টায় আপনার কথা শুনব, তারপর রায় দেব। এদিন শিয়ালদা আদালত চত্বর ছিল ভিড়ে ঠাসা। ত্রিস্তরীয় ব্যারিকেড করে সুরক্ষার বন্দোবস্ত করেছিল পুলিশ। তার মধ্যেই আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পরে সঞ্জয় রায়কে শাটার বন্ধ প্রিজন ভ্যানে করে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে। শিয়ালদা কোর্ট থেকে শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। আবারও কাঠগড়ায় পুলিশ। কোচবিহারে পুলিশের মারে মহিলার মৃত্যুর অভিযোগ দেখুন। 15ই জানুয়ারি আদালত থেকে ফেরার পথে উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ায় পুলিশকে গুলি করে চম্পট দিয়েছিল খুনের মামলার আসামি।
শনিবার ভোরবেলায় গুলি পাল্টা গুলিতে খতম সেই দুষ্কৃতী সাজ্জাক আলম। রায়গঞ্জে পুলিশি এনকাউন্টার নিয়ে যখন সরগরম রাজ্য রাজনীতি, তখন পুলিশের মারে মহিলার মৃত্যুর অভিযোগে তপ্ত পাশের জেলা কোচবিহার। কোচবিহারের কোতোয়ালি থানা এলাকার হরিণ চওড়ার বাসিন্দা বছর 55 রমিয়া বিবি। শনিবার সকালে তার মৃত্যুর প্রতিবাদে সরব পরিবার। জানা গিয়েছে, হরিণ চওড়া বাদ এলাকায় আমজাদ আলীর দোকান রয়েছে। গত বৃহস্পতিবার পুলিশের গাড়ি চালকের সঙ্গে বচসা হয় আমজাদের। গাড়ি ধোয়াকে কেন্দ্র করে বচসা হয় বলে খবর। পরিবারের দাবি, শুক্রবার রাতে হঠাৎ প্রচুর পুলিশ আমজাদের বাড়িতে অভিযান চালায়। পরিবারের 3 সদস্য আমজাদ, তার ভাই ও বাবাকে আটক করে পুলিশ। সেই সময় পরিবার বাধা দিলে পুরুষ পুলিশ কর্মীরা বাড়ির মহিলাদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মহিলা পুলিশ না, পুরুষ পুলিশ ওইখানে মারছে। তারপর আমি ওই ঘর থেকে বাড়াতে, আমার মানে হাজবেন্ডকে বাড়াইতে দেই নেই, আমি বাড়াইছি ঘর থেকে। আমি বাড়ার সঙ্গে সঙ্গে ওইখান থেকে আমাকে এভাবে ধইরা মায়েরা পায়ের মধ্যে একটা মারে আমাকে ফালাই দিছে। তখন আমার শাশুড়িমা মানে আমাকে ধরছে, এইভাবে ধরার সঙ্গে সঙ্গে আমার শাশুড়িমার পিঠের মধ্যে মারছে, ওইখানে একদম ডেড। পুলিশের মারধরের জেরে বৃদ্ধার মৃত্যুর অভিযোগ। প্রতিবাদে শনিবার সকালে পথ অবরোধ করেন স্থানীয়রা। মৃতের পরিবারের অভিযোগ, পুলিশের গাড়ির চালকরাও অসামাজিক কাজ করে, হুমকি দেয়। আমাদের বাড়ির সামনে এরা গাঁজা মদ খায়, আমরা বাধা দেই। এই পুলিশের ড্রাইভাররা প্রাইভেট কার নিয়ে এসে, এরা ড্রাইভার 3 জন আছে, এরা প্রাইভেট কার নিয়ে এসে পুলিশের গাড়ি নিয়ে আসার পর এইরকম করে এরা আমাদেরকে মানে শাসায়। আইনের রক্ষক উর্দিধারীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ মৃতের পরিবারের। তবে জেলা পুলিশের বক্তব্য, কোনো লিখিত অভিযোগ আমাদের কাছে আসেনি। পুলিশ সব দিক খতিয়ে দেখছে আর প্রত্যেকটা মৃত্যুই দিচ্ছে। যদি কোনো পুলিশ অফিসার বা যেই দোষী থাকবে তার আইনানুগ ব্যবস্থা। ইমিডিয়েটলি যেটা হচ্ছে, কমপ্লেনের বেসিস কোনো রকম মার্কস অফ ইনজুরি বা ওরকম কোনো ওনার ওপর কিছুই পাওয়া যায়নি। ভিডিওগ্রাফির আন্ডারে প্রপার পোস্টমর্টম হবে এবং বেসিক অন দ্য পোস্টমর্টম প্রগ্রেস ফার্দার। কিন্তু আপাতত যেটা আমাদের কাছে যেটা খবর আসে, কোনো রকম ইনজুরি নেই, কোনো মারধরের গল্প আসাজ এখন অব্দি আমাদের কাছে আসেনি। সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের নজর রাখবো। সৈফ আলী খানের ওপর হামলার ঘটনায় আটক 1। ছত্তিশগড় থেকে আটক 1 সন্দেহভাজন। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে আটক করা হয়েছে ওই সন্দেহভাজনকে। প্রেম থেকে সন্দেহভাজনকে আটক করে ছত্তিশগড় পুলিশ। আটকের পর ভিডিও কলে শনাক্ত করে মুম্বাই পুলিশ।